মা টুকি, তুই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিস? হ্যাঁ বাবা, আমি তৈরি হয়েছি। এবার চলো, তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে। আমার একা একা স্কুলে যেতে ভালো লাগে না। তাছাড়া স্কুল তো অনেক দূরে, আমাকে অনেকটা পথ হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে যে আমার পায়ে ব্যথাই ধরে যায়। হ্যাঁ মা, চল, আমি তোকে আমার অটো রিক্সাতে করে স্কুলে পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, চলো তবে। এরপর টোনা তার অটোরিকশাতে করে টুকিকে স্কুলে পৌঁছে দেয়। আর টোনা টুকিকে বলতে থাকে, মা টুকি, তুই সাবধানে থাকিস আর মনোযোগ দিয়ে পড়ালেখা করিস, কেমন? স্কুল থেকে একদম বাইরে কোথাও যাবি না। আমি এসে তোকে বাড়িতে নিয়ে যাব, বুঝেছিস? হ্যাঁ বাবা, আমি সাবধানে থাকবো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করব। তুমি কোনো চিন্তা করো না। এবার আমি ক্লাসে যাই, তুমি এবার এসো। টোনা, তুমি এসেছো? সেই সকালে টুকিকে নিয়ে বেরিয়ে গেছো, মুখে তো কিচ্ছুটি দাওনি। বলি, তোমার কি খিদে পায়নি নাকি? হ্যাঁ হ্যাঁ গিন্নি, প্রচন্ড খিদে পেয়েছে। তাড়াতাড়ি আমাকে খেতে দাও দেখি। আমাকে আবার টুকিমাকে গিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এরপর টোনা হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসে। আর টোনার খাওয়া শেষ হলে টোনা টুকিকে স্কুল থেকে আনতে যায়। বাবা, তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম আমার কথা তোমার মনেই নেই। সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার তো আসার কোনো নামই ছিল না। মারে, কাজ করতে করতে যে দেরি হয়ে গেল, কি করব বল? আমাকে যে আবার যাত্রী নিয়ে যেতে হয়। শুধু একদিকে সামলালে কি আর সংসার চলবে? আমাকে তো সব দিকেই সামলাতে হবে। বাবা, তোমার রোজই এক কথা। আমার সব কথা শুনতে ভালোই লাগে না। আমার স্কুলের বন্ধু বান্ধব সবাই সাইকেল নিয়ে স্কুলে আসে। ওদেরই ভালো, ওদের মা বাবার সাথে স্কুলে আসতে হয় না। ওরা একা একা সাইকেলে করে স্কুলে আসতে পারে, কিন্তু আমার তো কোনো সাইকেল নেই। তাই তোমাকে সাথে নিয়ে স্কুলে আসতে হয়। মা টুকি, মন খারাপ করিস না মা। টাকা হলে আমি তোকে একটা সাইকেল কিনে দিব, তখন তুইও সাইকেলে করে স্কুলে আসতে পারবি। বাবা, তুমি সত্যি বলছো? তুমি আমাকে সাইকেল কিনে দিবে? ইয়ে, কি মজা কি মজা, আমি সাইকেলে করে স্কুলে আসতে পারবো। চল চল, এবার বাড়ি যাওয়া যাক। এ কথা বলে টোনা টুকিকে নিয়ে বাড়িতে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি টোনাকে বলতে থাকে, টোনা, তুমি তো অনেক দিন থেকে বাড়িতে মাংস নিয়ে আসো না। আজ একটু মাংস নিয়ে আসবে? মেয়েটা যে ডাল ভাত আর খেতেই চাইছে না। টুনি, আমার হাতে তো তেমন টাকা নেই, তবুও তুমি যখন বলছো তখন আমি আসার সময় মাংস নিয়ে আসার চেষ্টা করব। তুমি কোনো চিন্তা করো না, এবার আমি আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। টুনিকে তো বললাম মাংস নিয়ে যাব, কিন্তু আমার হাতে তো কোনো টাকাই নেই। আর এখন তো তেমন যাত্রীও পাওয়া যায় না। তবুও দেখি কোনো যাত্রী যদি পাই, তবে কটা টাকা হাতে পাওয়া যাবে। সেই টাকা নিয়ে না হয় মাংস কিনে নিয়ে যাব। টোনা যখন এসব কথা বলছিল তখন কবুতর টোনাকে বলতে থাকে, দাদা, তুমি কি পাশের বনে যাবে? হ্যাঁ হ্যাঁ দাদা, যাব। তুমি গাড়িতে উঠে বসো, আমি তোমাকে পাশের বনে পৌঁছে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ দাদা, আমাকে পাশের বনে নিয়ে যাওয়ার জন্য রাজি হওয়ার জন্য। সে কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো অটো রিক্সা পাচ্ছিলাম না। তুমি এসে আমাকে বাঁচালে দাদা, বাঁচালে। ঠিক আছে দাদা, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমার তো কাজই এটা, যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়া। ঠিক আছে দাদা, এবার চলো। এরপর টোনা কবুতরকে পাশের বনে পৌঁছে দেয়। আর এভাবেই কয়েকজন যাত্রী টোনার অটোরিকশাতে ওঠে। আর টোনার ভালো ইনকাম হতে থাকে। টোনা মনে মনে বলতে থাকে, যাক, আজ সারাদিনে ভালোই ইনকাম করতে পেরেছি। যাই, এবার বাজারে গিয়ে ভালো দেখে একটু মাংস কিনে নিয়ে যাই। গিন্নি আবার পথে বসে আছে। টোনা, তুমি এসেছো? হ্যাঁ গিন্নি, এসেছি, আর সাথে করে মাংস এনেছি। এবার জমিয়ে মাংস রান্না করো দেখি। তুমি মাংস এনেছো? দাও দাও, আমি এক্ষুনি মাংস রান্না করে নিয়ে আসছি। এই যে নাও। কিন্তু টুকিমাকে যে দেখছি না, টুকিমা কোথায় গেছে? টুকি তো একটু পারুলের সাথে খেলতে গেছে, একটু পরে চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না।
আচ্ছা ঠিক আছে, তবে তুমি মাংস রান্না করো, আমি একটু আসছি। তুমি এখন আবার কোথায় যাচ্ছ টোনা? এই তো ফিরলে। গিন্নি, আমার একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে এক্ষুনি আসছি। এ কথা বলে টোনা বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর মাংস নিয়ে রান্নাঘরে যায় রান্না করতে, এবং টুনি রান্না করা শুরু করে। আর টুনি একা একা বলতে থাকে, মেয়েটা মাংস দেখলে অনেক খুশি হবে। অভাবের কারণে তো মেয়েটাকে আমরা ভালো মতো খাওয়াতেই পারি না। আজ খাবার সময় টুকি যখন মাংস দেখবে তখন টুকি ভীষণ খুশি হবে। যাক, তাড়াতাড়ি মাংস রান্না করা শেষ করি, কিন্তু মাংসতে মনে হচ্ছে আর একটু পানি দিতে হবে। এ কি, কলসিতে তো একটু পানিও নেই। আমি মাংসের তরকারিতে পানি দিব কি করে? টুকিও তো ঘরে নেই যে টুকিকে একটু পানি আনতে বলবো। না না, আমাকেই পানি আনতে যেতে হবে। এরপর টুনি আর কিছু না ভেবে কলসি নিয়ে নদীর পাড়ে যায়। আর এদিকে যে টুনি উনুনের ওপরে মাংস রেখে গেছে সেদিকে টুনির খেয়ালই থাকে না। টুনি পানি আনতে গিয়ে একটু দেরি করে ফেলে, আর উনুনের কাঠ খড়ি জ্বলতে জ্বলতে উনুনের বাইরে বেরিয়ে আসে। আর উনুনের পাশে অনেকগুলো কাঠ খড়ি থাকার কারণে সেই কাঠ খড়িগুলোতে আগুন লেগে যায়। আর সেই আগুন ধীরে ধীরে টুনির পুরো ঘরে লেগে যায়। আর টুনি এসে দেখে তার পুরো ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। এ কি, আমার ঘরে আগুন কেন? এসব কি করে হলো? আমি যে কিছুই বুঝতে পারছি না। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! এখন আমরা কোথায় যাব? আমাদের এই ঘর ছাড়া যে আমাদের আর থাকার মতো কোনো জায়গা নেই। টুনির এমন কান্না শুনে সেখানে সুখী পায়রা ও কাকুলি চলে আসে। আর তারা টুনির কান্না দেখে বলতে থাকে, এ কি টুনি, তোদের ঘরে আগুন লাগলো কি করে? তুই কোথায় ছিলি? কাকুলি দিদি, আমি মাংস উনুনে বসিয়ে দিয়ে পানি আনতে নদীর পাড়ে গিয়েছিলাম, আর এসে দেখি। টনি, তুই উনুনে রান্না বসিয়ে বাইরে গিয়েছিলি কেন? তুই জানিস না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে? তুই এমন অসচেতন হলি কি করে? তোর দোষী ঘরটা আজ পুরো ছাই হয়ে গেল। এখন আর কেঁদে কি হবে বল? যা হবার তা তো হয়ে গেছে। এসব কথা বলে সুখী পায়রা আর কাকুলি সেখান থেকে চলে যায়। আর টোনা ও টুকি ঘরে এসে দেখে টুনি অনেক কাঁদছে। হে কি টুনি, এসব হলো কি করে? একটু আগেই তো সবকিছু ঠিক ছিল, এমনটা তো হওয়ার কথা নয়। এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। আর সব শুনে টোনা বলতে থাকে, টুনি, তোমাকে আমি সব সময় সাবধানে থাকতে বলেছি, আর তুমি কিনা রান্না করতে গিয়ে বাইরে যাও। এখন আমরা এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় থাকবো? আমাদের থাকার মতো যে আর কোনো জায়গা নেই। বাবা, মা তো ভুল করে ফেলেছে। মাকে আর তুমি কিছু বলো না, আমরা না হয় কষ্ট করে কিছুদিন কাটিয়ে দিব। মারে, তোকে আমি কথা দিয়েছিলাম তোকে একটা সাইকেল কিনে দিব, কিন্তু সেটা আর আমি করতে পারলাম না রে। আমি যে এমনই এক হতভাগা বাবা। বাবা, তুমি কষ্ট পেও না, আমার সাইকেল লাগবে না। আমি কষ্ট করে হেঁটে স্কুলে যাব। আমার সাইকেল লাগবে না বাবা। ঠিক আছে রে মা। টুকি, আমি আর কষ্ট পাবো না। আমি একটা ছোট ঘরের ব্যবস্থা করছি, তোরা কোনো চিন্তা করিস না। এরপর টোনা কাঠ দিয়ে ছোট একটা ঘর বানায় আর সেই ঘরে দিন কাটাতে শুরু করে। টুনি চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না লক্ষ্মী সোনা, রাগলে তোমার লাগে আরো ভালো। কালু দাদা, তোমার এসব অসভ্যতামি একদম ভালো লাগে না, এই কিন্তু আমি বলে দিলাম। আরে আরে সুন্দরী, কোথায় আমি অসভ্যতামি করলাম? আমার তো শুধু তোকে ভালো লেগে গিয়েছিল, আর তার কারণেই তো আমি তোর সঙ্গী হতে চেয়েছি। বলা তো আর যায় না, কখন কে এসে টুপ করে আবার ফুলটাকে ছিঁড়ে নিয়ে যায়। দিন দিন তোমার নোংরামি বেড়েই চলেছে। ভেবেছিলাম হয়তো নিজেকে শুধরে নিবে, কিন্তু তা তো আর দেখছি না। শোধরানোর দায়িত্বটা এবার তুই নিয়ে নে রে। দেখ, আমার তো আর টাকা পয়সার কোনো অভাব নেই। তুই যদি আমার ঘরের বউ হস, তাহলে সারা জীবন টাকার উপরে শুয়ে বসে কাটাতে পারবি, কারণ আমার মতো আর ধনী কেউই জঙ্গলে নেই। আমি তোমার মতো অহংকারীকে কোনোদিনই বিয়ে করব না। আর তুমি আমাকে খুব বেশি বিরক্ত করে ফেলছো। এক্ষুনি আমি মোড়লের কাছে গিয়ে তোমার নামে নালিশ করে আসছি। আরে যা যা, কত পারিস নালিশ কর গিয়ে, কারণ তোদের মোড়লই তো চলে আমার টাকায়। হা 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 হা। কালুর এসব ফালতু কথা শুনে টুনি ভীষণ রেগে যায় আর মোড়লের কাছে গিয়ে নালিশ জানায়।
কালুর এত বড় সাহস! ও এভাবে আমার জঙ্গলের মেয়েদের বিরক্ত করে। আমি আজ বিকেলেই সবাইকে নিয়ে সভা বসাবো, আর ওর শেষ দেখে ছাড়বো আমি। টুনি, তুই এখন বাড়ি ফিরে যা। মোড়লের কথায় ভরসা পেয়ে টুনি তার বাড়িতে ফিরে যায়। এদিকে মোড়ল বিকালে সবাইকে নিয়ে কালুর নামে বিচার বসায়, আর কালু এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে সভায় এসে হাজির হয়। মোড়ল মশাই, কষ্ট করে আপনি আবার সভা কেন ডাকতে গেলেন বলুন তো? আমাকে আগে বলতেন, আমি বাড়ি গিয়ে আপনার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতাম। এই নিন টাকা, আর সবাইকে নিয়ে বাইরে কোথাও গিয়ে পেট পুড়ে খাবার খেয়ে আসেন। কালু, এসব কি করেছে তুমি? আহা মোড়ল মশাই, ওভাবে বলবেন না তো। আপনার যদি আরো টাকা লাগে তাহলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, কারণ আমার মতো তো আর আপনার টাকা নেই যে মন খুলে একটু খরচ করবেন, তাই আমি দিয়ে দিলাম। এসব বলে বুক ফুলিয়ে কালু কাক সেখান থেকে চলে যায়। আর এত এত টাকা পেয়ে মোড়লও মহা খুশি হয়। আর তা দেখে বাকি পাখিরা ভীষণ রেগে যায়, আর সভা ভেঙে সবাই নিজেদের কাজে চলে যায়। আর এসব দেখে কালুর অহংকার আরো বেড়ে যায়, আর অহংকারের পাশাপাশি কালু অত্যাচারীও হয়ে ওঠে। আরে বান্টি, এত কষ্ট করে জমি চাষ করার কি প্রয়োজন? তার থেকে ভালো হয় তোর জমিগুলো আমাকে দিয়ে দে, তার বিনিময়ে না হয় আমি তোকে কিছু টাকা দিয়ে দিব। তার কোনো প্রয়োজন নেই কালু দাদা, আমি পরিশ্রম করে যা ফলাবো তাই বাজারে বিক্রি করব, আর সেই টাকা দিয়েই আমি সৎ পথে চলে খেয়ে পড়ে বেঁচে থাকবো। এই শালিক, এই বান্টি বলে কি রে? এ নাকি আমাকে ওর জমি দিবে না। হা 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 হা। তাহলে চল একে একটু মজা দেখিয়ে দেই। আমার মুখের ওপর তুই কথা বলিস, আমাকে জমি দিবি না তাই তো? আজ তোর জমি আমি নিয়েই ছাড়বো, দেখি তুই আমাকে আটকাস কি করে। এমন অত্যাচার সৃষ্টিকর্তা একদম সহ্য করবে না, এই বলে দিলাম। এর পতন একদিন ঠিক হবে। হা 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 হা। আমার পতন কেউ ঘটাতে পারবে না, কারণ আমি হলাম তোদের এই জঙ্গলের সব থেকে বড় ধনী। এই শালিক, পেপারটা নিয়ে আয়, আর এই সারার বেটা বান্টির কাছ থেকে টিপসই নিয়ে নে। কালুর কথা মতো শালিক বান্টির কাছ থেকে জোর করে টিপসই নেয়, আর বান্টিকে তার জমি থেকে বের করে দেয়। বান্টি চোখের জল ফেলতে ফেলতে বাড়ির পথে যেতে থাকে, আর পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। বান্টি দাদা, তুমি অমন করে কাঁদছো কেন? আর তোমার গায়ে এত ক্ষত কি করে হলো? এরপর বান্টি টুনিকে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে টুনি ভীষণ রেগে যায়। এই কালু তো আমাদের সবার জীবনটা পুরো ধ্বংস করে দিচ্ছে, আর আমাদের মোড়লও তো কালুর টাকার কেনা দাস হয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে তো আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। কিন্তু আমাদের তো কিছু করারও নেই। আমি এখন থেকে সৃষ্টিকর্তার কাছে সব নালিশ করে রাখছি। তুমি দেখবে ওই অহংকারী কালু কাকির পতন নিশ্চিত হবে, আর সেই অপেক্ষাতেই আছি আমি। আচ্ছা ঠিক আছে বান্টি দাদা, তুমি বরং থাকো, আমার কিছু কাজ আছে। আমি বরং সেখানে গিয়ে কাজগুলো শেষ করে নেই। এরপর টুনি নিজের কাজে চলে যায়, আর বান্টিও বাড়িতে ফিরে আসে, আর এভাবে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোরও হয়ে আসে। কালু তার উঠোনে বসে শালিককে বলতে থাকে, শালিক, কে আছে আর আমার মতো ধনী আর উদার মনের? বলতো আমায়। উস্তাদ, আপনার মতো কেউ নেই, আপনি তো সবার সেরা। এবার শুধু আপনার জন্য একটা বউ দরকার, আর আমার একটা ভাবি দরকার। কতদিন আর এভাবে একা থাকবেন বলুন ওস্তাদ? তুই তো একেবারে আমার মনের কথাটাই বলে দিয়েছিস। যা, খোঁজ নিয়ে আয় কোথায় কোন ভালো মেয়ে আছে, আমি গিয়ে তাকে সোনা দিয়ে মুড়িয়ে আমার বউ বানিয়ে নিয়ে আসবো। ঠিক আছে ওস্তাদ, এই আমি যাবো আর আসবো।
কালুর কথা মতো শালিক মেয়ে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে কাকুলির বিয়ের জন্য কাকুলিকে বউ সাজানো হচ্ছিল, আর কিছু সময়ের মধ্যে বর এসে কাকুলিকে বিয়ে করে নিয়ে যাবে। এসব দেখে শালিক মনে মনে ভাবতে থাকে, ওস্তাদকে গিয়ে এক্ষুনি এই মেয়ের কথাটা বলি। ওস্তাদও কালা আর এই মেয়েও কালা, কালায় কালা পুরো জমবে খেলা। ওস্তাদ ওস্তাদ, ঝাক্কাস একটা মেয়ে দেখে এলাম, তাড়াতাড়ি চলুন ওস্তাদ, নয়তো অন্য কোনো পাখি এসে ফুরুত করে নিয়ে চলে যাবে। বলিস কি রে, চল চল এক্ষুনি চল। এরপর কালু আর শালিক তাড়াতাড়ি কাকুলির বাড়িতে আসে আর জোর করে কাকুলিকে বিয়ে করে নেয়। আরে বউ, এত কাছে কেন? আমি তোমাকে অনেক ভালো রাখবো। আমার কাছে অনেক অনেক টাকা আছে, সেগুলো দিয়ে তোমায় মুড়িয়ে রাখবো। আর শোনো, টাকা দিয়ে আমি তোমাকে একটা কম্বল বানিয়ে দিব, আর সেই কম্বল গায়ে দিয়ে তুমি আরামে ঘুমাবে, কেমন? শোনো, তোমার ওসব পাপের টাকার আমার কোনো প্রয়োজন নেই, আমি যাব না তোমার সাথে। তোকে আমি এত কষ্ট করে বিয়ে করলাম, আর তুই কিনা বলছিস যাবি না আমার সাথে? তোকে তো আমি নিয়ে গিয়েই ছাড়বো। এরপর কালু কাকুলিকে মারতে মারতে তার বাড়িতে নিয়ে যায়, আর এসব কিছু দেখে সবাই চোখের জল ফেলতে থাকে। আর টুনি সবাইকে বলতে থাকে, এভাবে আর কালুর অত্যাচার আমরা সহ্য করব না। এবার ওকে আমরা প্রাণে মেরে ফেলবো, কারণ মোড়ল আমাদের নালিশ নিবে না। তার উপর যদি পুলিশে ধরিয়ে দেই, তাহলে টাকার গরমে সেখান থেকেও পার পেয়ে যাবে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো, আমরা তাই করব। আর পুলিশ এসে আমাদের একসাথে এতজনকে দেখে কিছুই বলতে পারবে না। তার আগে আমাদের কাকুলির কাছে এইসব কথা পৌঁছে দিতে হবে। ওর সাহায্য ছাড়া আমরা এটা কখনোই করতে পারবো না। এরপর সবাই মিলে একটা বুদ্ধি বের করে। এদিকে রাতও হয়ে আসে। কালু তার নিজের ঘরে ঘুমিয়েছিল, আর শালিক তার বাড়িতে চলে যায়। কাকুলি জানালার পাশে বসে কাঁদতে থাকে। কাকুলি, তোকে মুক্ত করতে তোর সাহায্য আমাদের খুবই প্রয়োজন। কি প্রয়োজন বলো তো? এরপর টুনি সব কথা খুলে বলে, আর কাকুলি খুশি হয়ে বাইরে বেরিয়ে আসে। আর তারপর সবাই মিলে কাকুলির ঘরে আগুন লাগিয়ে দেয়, আর কালু পুড়ে ছাই হয়ে মারা যায়। আর এভাবে কালুর অহংকারের পতন ঘটে। মা, আমি অনেক কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। মা, তুমি আমাকে দয়া করে মেরে ফেলো, আমি এই কষ্ট আর সহ্য হচ্ছে না। কষ্টের চেয়ে মৃত্যু অনেক ভালো। না না মা, এমন কথা বলিস না। তোর কিছু হলে যে আমি বাঁচবো না। টাকা নেই জন্য যে তোর চিকিৎসা করাতে পারছি না সোনা, কিন্তু আজ আমি আর বসে থাকবো না। আমি আজকে কণিকা দিদির কাছ থেকে টাকা ধার নিয়ে এসে তোর চিকিৎসা করাবো সোনা। আর তারপর তুই ভালো হয়ে যাবি। তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। টুনি উঠতে থাকে কণিকার বাড়ির দিকে, আর মাঝপথে টুনির সাথে বিউটির দেখা হয়। কি ব্যাপারে টুনি, এইদিকে কোথায় যাচ্ছিস? আর তোকে এত অস্থির দেখাচ্ছে কেন রে? কি হয়েছে বলতো? দিদি, আমি কণিকা দিদির থেকে টাকা ধার চাইতে যাচ্ছি। আমার মেয়েকে যে বাঁচাতেই হবে। তুই কি পাগল হয়েছিস নাকি? ওই অহংকারী কালো কণিকা তোকে কোনোদিনও টাকা ধার দিবে না, বরং অপমান করে তাড়িয়ে দিবে। যাই করুক না কেন, আমার মেয়েকে সুস্থ করা জরুরি। আমি একটা চেষ্টা করে দেখতে চাই। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, আমি আসলাম। কণিকা দিদি, বাড়িতে আছো? এদিকে এসো না দিদি, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এই গরিব টুনি, এই তোর সাহস কি করে হলো আমার বাড়িতে প্রবেশ করার? বের হ বলছি, বের হ এক্ষুনি। দিদি, দিদি রাগ করো না, আমাকে একটু সাহায্য করো। আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি। দিদি, দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও, আমার মেয়েটা যে অনেক অসুস্থ। আমি তোদের মতো গরিবদের সাহায্য করি না, চলে যা এক্ষুনি, নয়তো তোর পিঠের চামড়া তুলে ফেলবো। দিদি, তোমার পায়ে পড়ি, এমন করো না,
দাও দিদি, কিছু টাকা ধার দাও না দিদি, দাও। ঠিক আছে, টাকা ধার দিব, তবে তোকে একটা শর্তে স্বাক্ষর করতে হবে। কি শর্ত দিদি? সঠিক সময়ে আমার ধার দেওয়া টাকা পরিশোধ না করতে পারলে আমি তোর বাড়ি দখল করব। বল, তুই কি আমার এই শর্তে রাজি? রাজি দিদি, তুমি আমাকে কাগজ দাও, আমি এক্ষুনি স্বাক্ষর করে দিচ্ছি। আমার মেয়ে সুস্থ হলেই আমি সঠিক সময়ের আগেই তোমাকে টাকা ফেরত দিয়ে দিব। টুনি কাগজে স্বাক্ষর করে আর টাকা নিয়ে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনির মেয়ে টুকি সুস্থ হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ হয়। একদিন কণিকা টুনির বাড়িতে আসে। এই টুনি, এই বেয়াদব টুনি, বাইরে আয় বলছি। আমার টাকা ধার নিয়ে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছিস? বেরিয়ে আয় বলছি, এক্ষুনি বেরিয়ে আয়। দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কথা রাখতে পারিনি। আসলে আমার মেয়েটা সুস্থ হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছে। দিদি, আমাকে আর কিছুদিন সময় দাও। আমি যে তোকে টাকা ধার দিয়েছি এটাই তোর ভাগ্য, আর কোনোদিন তোকে টাকা ধার দিব না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হ বলছি। আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই দিদি, এই অসুস্থ মেয়েকে নিয়ে আমি কোথায় যাব বলো তো তুমি? তোমার পায়ে পড়ি, আর একটা সুযোগ দাও না গো। এই বলে টুনি কণিকার পায়ে পড়ে আর কণিকা লাথি মেরে টুনিকে ফেলে দেয়। আমাকে স্পর্শ করার সাহস পেলি কোথা থেকে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা আমি। কণিকা টুনিকে মারতে থাকে। মারতে মারতে টুনিকে ঘর থেকে বের করে দেয়। অহংকারী কণিকা দিদি, তুমি কোনো পাখির মাঝেই পড়ো না। তুমি নিষ্ঠুর, নির্দয়, এত অহংকার ভালো নয়, বুঝেছো? একদিন তুমি তোমার এই অহংকারের কঠোর শাস্তি পাবে, এই আমি তোমাকে বলে দিলাম। একই তো গরিব, তার উপর আবার আমাকে অভিশাপ দেয়। আরে বোকারা, তোদের অভিশাপ আমার কিছুই করতে পারবে না। এরপর কণিকাও বাড়িতে চলে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন একটা বৃদ্ধা গর্তে পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে কেউ বাঁচাও, সাহায্য করো, এই গর্ত থেকে কেউ আমাকে ওপরে তোলো। এখানে যে আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ আছো, সাহায্য করো আমার। হ্যাঁ যে কণিকা মা, আমাকে একটু সাহায্য করো মা, এই গর্ত থেকে তুলতে আমাকে সাহায্য করো, এখানে যে আমার দম বন্ধ লাগছে। এরপর কণিকা কিছু না বলে বৃদ্ধার দিকে তার হাত বাড়িয়ে দেয়। আর বৃদ্ধা কণিকার হাত ধরার আগেই কণিকা আবারও তার হাত উঠিয়ে নেয় আর খুশি মনে বলতে থাকে, এই বুড়ি, তুই ভাবলি কি করে রে? আমার মতো ধনী পাখি তোকে সাহায্য করবে? ছি ছি, কি দুর্গন্ধ তোর গা থেকে আসছে, যা, যত সব। এই বলে কণিকা চলে যায় আর বৃদ্ধা আবারও চিৎকার করে কাঁদতে থাকে। যাস না কণিকা, তোর এত অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম। তোর অহংকারের পতন খুব শীঘ্রই হবে, খুব শীঘ্রই হবে। বৃদ্ধা আবারও কাঁদতে থাকে। তখনই ওখানে টুনি আসে আর বৃদ্ধাকে গর্ত থেকে উপরে তুলে নেয়। তুই অনেক ভালো রে মা, আমি তোকে আশীর্বাদ করি, তুই চিরকাল সুখে থাকবি। বৃদ্ধা আর টুনি যে যার দিকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কণিকার অহংকার দিন দিন বাড়তেই থাকে। একদিন শহর থেকে দুটো পাখি কণিকার বাড়িতে আসে। আরে আরে, আপনি কণিকা না? হ্যাঁ, আমি কণিকা, কিন্তু আপনারা কে? আপনাদের তো চিনলাম না আমি। আমরা আর ডিজিটাল ব্যাংক থেকে এসেছি। আপনি ব্যাংক থেকে যে ঋণ নিয়েছেন সেটা সঠিক সময়ে পরিশোধ না করার কারণে ব্যাংক আপনার সব টাকা সম্পত্তি
এমনকি বাড়িটাও দখল করে নিয়েছে। এখন আপনি বাড়িটা ফাঁকা করে চলে যান। না না, এ হতে পারে না। আমার সব সম্পত্তি আমার চাই। আমি এই বাড়ি থেকে বের হব না। চলে যান আপনারা। এই তোতা, এই ম্যাডাম সোজা কথার পাখি নয়। চল ম্যাডামকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই। তোতা আর কবুতর কণিকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর কণিকার বাড়ির দরজায় বড় তালা ঝুলিয়ে দিয়ে ওরা চলে যায়। আর অহংকারী কণিকা সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে উঠতে থাকে। আর কিছুক্ষণ পর আকাশ কালো মেঘ করে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে আসে। কণিকা বৃষ্টিতে ভিজতে থাকে। না, এভাবে বৃষ্টিতে ভিজলে আমি অসুস্থ হয়ে যাব। যাই, বরং কারো কাছে একটু আশ্রয় চাই। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। যাই, ওই বাড়িটার সামনে যাই। কেউ কি আছো এই বাড়িতে? আমাকে একটু আশ্রয় দাও। আমি অনেক অসহায় হয়ে এখানে এসেছি। আমাকে একটু সাহায্য করো। আরে তুমি তো অহংকারী কাক। তুমি আমার অসহায় হলে কি করে? হ্যাঁ, একদিন তোমার কারণে আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। সামান্য কিছু টাকার জন্য সেই সম্বল বাড়িটা কেড়ে নিয়েছিলে তুমি আমার। তোমার জন্য শেষ পর্যন্ত আমার মেয়েটা মারা গেছে। আর আজ এসেছো আশ্রয় চাইতে। চলে যাও এখান থেকে বলছি। আমি সেই দিন অনেক বড় ভুল করেছিলাম। আজ বুঝতে পারছি অহংকার করা উচিত নয়। দয়া করে আশ্রয় দে বোন, আমি ভিজে যাচ্ছি। তোর অহংকারের উচিত শিক্ষা এখনো বাকি আছে। যা, চলে যায় এখান থেকে। এই বলে টুনি দরজা বন্ধ করে দেয়। কণিকা একটা গাছের নিচে দাঁড়িয়ে ভিজতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। অহংকারী কণিকাকে বনের কেউই খাবার আর আশ্রয় দিয়ে সাহায্য করে না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে থাকতে থাকতে কণিকা অনেক অসুস্থ হয়ে পড়ে। আজ কতদিন থেকে খাবার খাই না। মনে হচ্ছে আমি মারা যাব। আমি আমার অহংকারের শিক্ষা পেয়েছি। এই কষ্ট আর সহ্য হচ্ছে না আমার। কেউ আমাকে একটু সাহায্য করো। কেউ একটু খাবার দাও আমাকে। বৃদ্ধা মা, আমি অনেক ক্ষুধার্ত। দয়া করে আমাকে কিছু খাবার দাও। আমার অনেক কষ্ট হচ্ছে। আরে অহংকারী কাক যে, অন্যের কাছে সাহায্য চাইতে তোর লজ্জা করছে না? মান সম্মানে বাঁচছে না বুঝি? তোর উচিত শিক্ষা দরকার। আমি তোকে কোনো সাহায্য করব না। কেন যে আমি অহংকার করেছিলাম? যদি সবাইকে সাহায্য করতাম তাহলে আজ আমার এই কষ্ট হতো না। সৃষ্টিকর্তা, আমাকে ক্ষমা করে দাও। এভাবে কাতরাতে কাতরাতে কণিকা এক পর্যায়ে মারা যায়। আর এভাবেই অহংকারী কাকের পতন ঘটে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।